সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আবার বড় যুদ্ধে জড়িয়ে পড়ছে লেবানন ও ইসরায়েল। সীমান্ত অতিক্রম করে লেবাননে হামলার পর ইসরায়েলি সেনাদের প্রতিহত করার নজিরবিহীন নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে বৃহস্পতিবার ভোরে এক পৌর কর্মীকে হত্যা করেন ইসরায়েলি সেনারা। এ ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে প্রেসিডেন্ট জোসেফ আউনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা আসে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ড্রোন ও সাজোয়া যান সহ ইসরায়েলি বাহিনী ব্লিদায় প্রবেশ করে পৌরসভা ভবনে অভিযান চালায়। সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অভিযান চালিয়েছে। তবে ওই ভবনটি হিজবুল্লাহর ব্যবহার করছিল এবং এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল। ইসরায়েলি হামলা নিয়ে লেবাননের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত নভেম্বরে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু প্রায় ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালাচ্ছে। ব্লিদার ঘটনার পর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা লেবাননের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন। ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্লিদা এবং আশেপাশের শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইসরায়েলি আগ্রাসন ও রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষায় সরকারি ব্যর্থতার প্রতিবাদ জানান। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে থাকে হিজবুল্লাহ। এতে উত্তর ইসরায়েল ভুতুড়ে এলাকায় পরিণত হয়। ওই এলাকার অর্থনীতি স্থবির হয়ে পড়ে এবং ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় তেল আবিব। এরপর বিশ্বের বৃহত্তম সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে ইসরায়েল। কিন্তু তীব্র প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় শেষ পর্যন্ত গত বছরের 27 নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে বাধ্য হয় ইসরায়েল। এরপর থেকে সংগঠনটিকে নিরস্ত্র করার লক্ষ্যে লেবাননের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে পশ্চিমারা। কিন্তু হিজবুল্লাহ এরই মধ্যে পুনর্গঠিত হয়ে আগের অবস্থায় ফিরে এসেছে। ইসরায়েল হামলা চালালে কঠোর জবাবের হুমকিও দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে হিজবুল্লাহকে দুর্বল করতে আবার মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। যথারীতি সমর্থন যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে তারা নিয়মিতভাবে লেবানন সরকারকে চাপ দিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত লেবানন সরকার স্বীকার করেছে, বিপুল অস্ত্র সজ্জিত হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা চাপের প্রতিক্রিয়ায় লেবাননের প্রেসিডেন্ট সম্প্রতি জানিয়েছেন, বল প্রয়োগের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন অসম্ভব এবং এটি দেশকে গৃহযুদ্ধের দিকে পরিচালিত করবে। প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন ও ইউরোপীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, হিজবুল্লাহর মুখোমুখি হওয়ার ক্ষমতা লেবাননের সেনাবাহিনীর নেই এবং এই আন্দোলনকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা দেশকে ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের দিকে পরিচালিত করবে। এই পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট সেনাবাহিনীকে ইসরায়েলি হামলার মোকাবেলা করতে বললেও হিজবুল্লাহকে ছাড়া এতে সাফল্য আসার সম্ভাবনা কম। কারণ লেবাননের সেনাবাহিনী সামরিক সক্ষমতা, অস্ত্রশক্তি ও অবকাঠামোগত প্রস্তুতির দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সমকক্ষ নয়। বর্তমানে দেশটির সেনাবাহিনী পূর্ণাঙ্গ যুদ্ধ পরিচালনার মতো সামর্থ্যও রাখে না। লেবাননের সংবিধান অনুযায়ী দেশের প্রতিরক্ষার দায়িত্ব একমাত্র সেনাবাহিনীর হাতে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। লেবাননের সেনাবাহিনী অস্ত্র ও অর্থের দিক থেকে বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, যারা সেনা সদস্যদের বেতন ও হালকা অস্ত্র সরবরাহে সহায়তা করে। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী লেবাননের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে প্রায় 50,000 সদস্য রয়েছেন। এই সেনাবাহিনীর কাছে কোনো যুদ্ধবিমান নেই এবং তাদের হাতে 70টিরও কম হেলিকপ্টার রয়েছে, যার বেশিরভাগই প্রশিক্ষণ, উদ্ধার এবং অগ্নি নির্বাপনের কাজে ব্যবহৃত হয়। স্থলবাহিনীতে তাদের প্রায় 200 ট্যাঙ্ক এবং হাজার হাজার সাজোয়া যান রয়েছে, যেগুলোর বেশিরভাগই সোভিয়েত আমলের। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, প্রতিরোধ হল লেবাননের শক্তি। তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলের হাজার হাজার ঘটনার বিষয়ে নীরব থাকার পর যুক্তরাষ্ট্রকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলার সুযোগ নেই। বৈরুতে এক অনুষ্ঠানে শুক্রবার বক্তব্য রাখার সময় শেখ কাসেম বলেন, ওয়াশিংটন লেবাননের স্বাধীনতাকে সমর্থন করার দাবি করলেও অভিজ্ঞতা বলছে তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং তারা ইসরায়েলি আগ্রাসনের প্রধান পৃষ্ঠপোষক। হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির 5,000 ইসরায়েলি লঙ্ঘনের বিষয়ে নীরব থেকেছে ওয়াশিংটন।
বেসামরিক নাগরিকদের মৃত্যু ছাড়া যুক্তরাষ্ট্র লেবাননকে আর কিছুই দেয়নি। কাসেম বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে এর নিন্দা জানাতে কিংবা ইসরায়েলকে তার হামলা বন্ধ করার আহ্বান জানাতে শুনিনি। উল্টো তারা এই লঙ্ঘনগুলোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে। তিনি লেবাননের প্রেসিডেন্টের ইসরায়েলি অনুপ্রবেশ মোকাবেলা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন করেন, দেশকে রক্ষা করা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী করা কি অপরাধ হয়ে দাঁড়িয়েছে? শেখ কাসিম প্রেসিডেন্ট জোসেফ আউনের সিদ্ধান্তের প্রশংসা করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা লেবাননের সেনাবাহিনীকে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করতে সহায়তা করার জন্য একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দক্ষিণ লেবাননে এই লক্ষ্য অর্জনের জন্য একটি সময়সূচি নির্ধারণ করেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আহ্বানের মধ্যে কাসিম জোর দিয়ে বলেন, লেবাননের প্রতিরোধ সংগ্রামের লক্ষ্য হল মাতৃভূমিকে রক্ষা করা এবং আমরা ইসরায়েলের স্বার্থে লেবাননের শক্তি খর্ব করাকে কোনোভাবে মেনে নেব না। তিনি উল্লেখ করেন, বৃহত্তর ইসরায়েল প্রকল্প অর্জনের জন্য তারা লেবাননের শক্তি খর্ব করতে চায়। লেবাননের কোনো দেশপ্রেমিক মানুষ এটা মেনে নেবে না। তিনি ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করার জন্য লেবাননের সমাজের সব অংশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পর্তুগালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পদক্ষেপ সম্পন্ন হয়েছে। শুক্রবার লিসবনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের উদ্বোধন করা হয়। আগের কূটনৈতিক মিশনের নাম পরিবর্তন করে অ্যাম্বাসি অব দ্য স্টেট অব প্যালেস্টাইন রাখা হয়েছে। পর্তুগিজ সরকার সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেয়, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেল জাতিসংঘের নিউ ইয়র্ক স্থায়ী মিশন থেকে এই স্বীকৃতি ঘোষণার সময় বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি দীর্ঘস্থায়ী ও মৌলিক নীতির বাস্তবায়ন হল। ইসরায়েলে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জেরুজালেমের প্রধান প্রবেশপথ অবরোধ করে প্রায় 2 লাখ আল্ট্রা অর্থোডক্স ইহুদির বিক্ষোভ হয়েছে। মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামে এই বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। আয়োজকদের ভাষ্যমতে এটি ছিল একটি প্রার্থনা সমাবেশ, তবে বাস্তবে এটি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়ের বিরল ঐক্য প্রদর্শন। সাধারণত এসব সম্প্রদায় নিজেদের মধ্যে সীমিত থাকলেও এই বিক্ষোভে তাদের যৌথ উপস্থিতি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণসমাবেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 2000 পুলিশ মোতায়েন থাকার পরও সমাবেশের কিছু অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভের পেছনের মূল কারণ হল ইসরায়েলি সেনাবাহিনীতে হারেতি পুরুষদের বাধ্যতামূলক নিয়োগের সরকারি পরিকল্পনা ও সাম্প্রতিক খসড়া আইনের বিরুদ্ধে অসন্তোষ। সাম্প্রতিক মাসগুলোতে সেনা নিয়োগ এড়ানো 870 হারেতি যুবককে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক শিক্ষার্থী সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সরকারের আশঙ্কা, নতুন কোনো নিয়োগ আইন পাশ হলে হারেদি রাজনৈতিক দল শাস এবং ইউনাইটেড তোরা জুডাইজমের তীব্র বিরোধিতার কারণে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ভেঙে পড়তে পারে। এ কারণেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।